ক্রিকেটে বাংলাদেশকে একসময় তুলনা করা হতো বাঘের সঙ্গে। ইনফ্যাক্ট এখনো সেই তুলনাটি করা হয়, কিন্তু বাঘ কি এখন গর্জন দেওয়ার বদলে মিউ করছে? সাম্প্রতিক বছরগুলোতে আমরা যদি আমাদের জয় পরাজয় দেখি, তাহলে এই মিউ করাটাই আমরা এখন বেশি দেখছি। কারণ বড় কোনো দলের সঙ্গে বাংলাদেশ কিন্তু এখন আর জিততে পারছে না এবং বিধ্বস্ত হচ্ছে, ধরাশয়ী হচ্ছে। ছোট ছোট দলের সঙ্গে কখনো জিতছে, কখনো হারছে। এবং ছোট দল কারা? নেপাল, নেদারল্যান্ড, এরকম দলের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে কিন্তু বাংলাদেশ এখন নিয়মিত হারা শুরু করেছে, কারণ আফগানিস্তান দল এখন আর ছোট দল নেই, তারা কিন্তু বড় দলে পরিণত হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ যে দলটি পাঠায়, সে দল নিয়ে কিন্তু আমাদের খুব বেশি যে আশা ভরসা ছিল এমনটি বলা যাবে না। তবে অ্যাটলিস্ট দু একটি অঘটন তারা ঘটাবে এরকম প্রত্যাশা হয়তো বা ক্রিকেট প্রেমীরা করেছিলেন। খুবই হতাশাজনক পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে। সর্বশেষ আমরা দেখেছি যে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি, একেবারে গোহারা যাকে বলে সেই রকম পরাজয় বাংলাদেশের হয়েছে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কিন্তু নানা রকমের আত্মতুষ্টির কিন্তু শেষ নেই, এবং এইরকম ফলাফল করার পরেও দেখি যে খেলোয়াড়রা কেউ কেউ এমনভাবে কথা বলছেন যেটা খুবই লজ্জাজনক। সাকিব আল হাসানের কথা আমরা অনেকেই জানি, তিনি এখন রাজনীতিবিদ বেশি, ব্যবসায়ী বেশি, খেলোয়াড় অনেক অনেক কম। একসময় যে ক্রিকেটারকে বাংলাদেশের প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো, এখনো হয়তো অনেকে করে থাকেন, তিনি কিন্তু ব্যবসায় এবং রাজনীতিতে বেশি মনোযোগী, টাকা উপার্জনে তিনি বেশি মনোযোগী। তাকে কেন এই দলে নেওয়া হয়েছে সেটাই একটা বড় প্রশ্ন। সাকিব আল হাসান বাংলাদেশের এই যে সর্বশেষ যে ম্যাচটি হলো ভারতের সঙ্গে, পরাজয়ের পর যে বক্তব্য দিয়েছেন সেটি খুবই দৃষ্টি আকর্ষণের দাবি রাখে। উনি বলেছেন যে 6টি ম্যাচ আমরা খেলেছি, এর মধ্যে 3টি জিতেছি, 3টি হেরেছি, সুতরাং 50% সাফল্য একেবারে খারাপ নয়। মানে এই হচ্ছে মাইন্ড সেট আপ। আপনি যদি এই মাইন্ড সেট আপ নিয়ে একটি বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে খেলতে চান, তাহলে কি খেলবেন আপনি? কারণ আপনি তো মানসিকভাবেই অনেক নিচের চিন্তা করছেন। বাংলাদেশ এতদিন ধরে ক্রিকেট খেলছে, আমাদের তো এখন লক্ষ্য হওয়া উচিত বিশ্বকাপ জয়, বিশ্বকাপ ট্রফি আমাদের ফোকাসে থাকা উচিত। কিন্তু আমাদের এখন ফোকাস হচ্ছে 6টি ম্যাচ খেলেছি, এর মধ্যে 3টি জিতেছি, 3টি হেরেছি, সুতরাং এটা খুব ভালোই সাফল্য, কারণ 50% জয়। সেই জয় কাদের সঙ্গে আবার? একটি হচ্ছে নেদারল্যান্ডের সঙ্গে, একটি হচ্ছে নেপালের সঙ্গে, আর শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিততে পেরেছি। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক পারফরমেন্স বিশ্বকাপে। আর ভারতের সঙ্গে আমরা 50 রানের ব্যবধানে হেরেছি, এটা একটা বড় পরাজয়। 50 রানের ব্যবধান যে কোনো টি-20 যে কোনো দলের সঙ্গে একটা বড় ফিগার বলতে হবে, সেটি ঘটেছে। তো সাকিব আল হাসান যত কথা এই ম্যাচের পর বলেছেন, ভারতের সঙ্গে হারার পর, এর মধ্যে একটি কথা কিন্তু উনি অত্যন্ত সত্য বলেছেন। দৈনিক প্রথম আলো তাকে এই রিপোর্টটি করেছে এবং সেখানে উনি বলছেন ব্যাটিংটা আসলেই হতাশাজনক। এটার একটা বড় কারণ হতে পারে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব। বিশেষ করে এই মাঠে যে 2টা ম্যাচ খেলেছি, সেখানে 175 185 হচ্ছে মোটামুটি স্কোর, সেখানে নিচের হলে আসলে কঠিন। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। আগের দিন 140 করার পর আজকে 148 করেছি, কিন্তু আগের দিনের পর আজকে আমাদের আরো ভালো অবস্থায় থাকা উচিত ছিল, কারণ আমরা জানতাম কোন টার্গেটে ব্যাটিং করছি। আমার মনে হয় আমরা প্রথম থেকে এই অবস্থাতেই যাইনি, যেখানে আমরা মানুষকে বোঝাতে পারবো যে চেষ্টা করছি। এই জায়গাটা আমার কাছে দুঃখজনক। যাই হোক, এই মন্তব্যটি উনি ভালোই করেছেন, কিন্তু 6টি গেলে 3টি জিতেছেন, 3টি হেরেছেন, এই বক্তব্যটি ভালো হয়নি। এটা আসলে বাংলাদেশের বিশ্বকাপে যে পারফরমেন্স, সেটা এক কথায় জঘন্য। সর্বশেষ যদি ভারত এবং বাংলাদেশের ম্যাচটির দিকে আমরা খেয়াল করি, এখানে আমাদের শুরুতেই কিন্তু আমরা হেরে বসে আছি। একজন ন্যূনতম ক্রিকেট বোঝেন এরকম মানুষের পক্ষেও কিন্তু এই মূল্যায়ন করা সম্ভব যে আমরা আসলে কি খেলেছি। এমন একটি উইকেট যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা, ভারতের যে ব্যাটিং সাইড, এটাকে বলা হয় বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং সাইড, এবং যে কোনো পিচে এরা দুর্ধর্ষ, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতন ব্যাটসম্যান আছেন, এবং তাদের বোলিং সাইডও যথেষ্ট শক্তিশালী। সেই পর্যায়ে আমরা টসে জিতলাম এবং জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালাম। তো ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে আপনি কি ভারতকে 150-60 রানে আটকে রাখার মতো বোলিং আপনার আছে? এমনকি ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে আমরা যদি টসে জিততাম তাহলে আমরা ব্যাটিংই নিতাম। তার মানে ভারতের অধিনায়ক যা চেয়েছিলেন, বাংলাদেশের অধিনায়ক তাই করেছেন। ব্যাটিং উনি টসে জিতেছেন, ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। তো ভারত তো এরকম একটি স্কোর যে কোনো দলের পক্ষেই তাদের পক্ষে করা সম্ভব, 200-250। যাই হোক, অনেকে ধারণা করেছিলেন যে 250 রান হয়ে যাবে, সেরকমটি হয়নি, 200 নিচেই ছিল। কিন্তু বাংলাদেশ কিন্তু 140, 50, 60, বাংলাদেশের সক্ষমতা হচ্ছে এই 160 রান যেদিন বাংলাদেশ টি-20তে করে, সেদিন আমরা ধরে নিই যে তারা সবচেয়ে ভালো খেলেছে। এবং কি হয় যে সেই সময় একটু জয়ের একটা সম্ভাবনা থাকে, এবং বাংলাদেশ টি-20তে যতগুলো জয় পেয়েছে তার বেশিরভাগই হচ্ছে লো স্কোরিং ম্যাচে। কিন্তু ক্রিকেটে, টি-20 ক্রিকেটে এখন কিন্তু 160 রানও কিন্তু আর কোনো ফাইটিং যে একটা রানের স্কোর, এটা অনেক ক্ষেত্রেই বলা যায় না। অনেক সময় হয়তো উইকেট যদি স্লো হয়, সেক্ষেত্রে হয়তো এই রানকে বিবেচনা করা হয়, কিন্তু বাস্তবে হচ্ছে টি-20তে ব্যাটসম্যানরা এখন অনায়াসে 180, 90, 200 রান করে থাকেন।
এবং এটা খুব সাধারণ স্বাভাবিক স্কোর। বাংলাদেশ ওই জায়গায় তাদের মাইন্ড সেট আপ নিতে পারেনি, সেটা সাকিব আল হাসান বলেছেন। আমরা এখনো 140, 50, 60 কিংবা 120 এর মধ্যে আটকে আছি। শুরুতেই মাইন্ডের ভিতরে নিয়ে রাখা হয়েছে যে মোটামুটি 2-4টা ম্যাচ যদি আমরা জিতি, সব ম্যাচ আমাদের জয়ের দরকার নেই, দুটো জিতলে খুব ভালো। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ক্রিকেট প্রশাসনে কোনো ব্যর্থতার কোনো ইয়ে নেই, সেখানে কোনো বদল নেই, সেখানে কোনো জব দিতে নেই। এবং দলের মধ্যে দেখুন সাকিব আল হাসান একজন আপাদমস্তক এখন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, তিনি এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনি কি পারফরমেন্স করবেন। আমরা যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার এই ম্যাচের দু একটি বিষয় দেখি, 146 রান বাংলাদেশ করতে পেরেছে 8 উইকেটে, ইন্ডিয়া করেছিল 196 রান 5 উইকেটে। তো এখানে বাংলাদেশের বোলিং সাইডটা যদি খেয়াল করি, সাকিব আল হাসান 3 ওভার বল করে 37 রান দিয়েছেন, টি-20তে 37 রান 3 ওভার করে, মানে 1 ওভারে 12 রানেরও বেশি। তারপরে মুস্তাফিজুর রহমান 4 ওভার করে 48 রান দিয়েছেন, মানে গড় 12, প্রতি ওভারে 12 রান করে তিনি দিয়েছেন। রিশাদ হোসেন উনি 3 ওভার করে 43 রান দিয়েছেন এবং 14.33, মানে প্রায় 15 রান দিয়েছেন প্রতি ওভারে। এই হচ্ছে আমাদের টি-20তে বোলারদের অবস্থা। ব্যাটিংয়ে নেমে লিটন দাস করেছেন 31 বল খেলে 29 রান করেছেন তানজিদ হাসান, 32 বল খেলে 40 রান করেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আর 10 বল খেলে 24 রান করেছে রিশাদ হোসেন, তিনি বোলিংয়ে আবার অনেকগুলো রান দিয়ে ফেলেছিলেন। তো এই হচ্ছে আমাদের সামরিক অবস্থা। এখানে খেয়াল করে দেখুন, মানে ওয়ানডের যে স্কোর হয় সেরকম, 32 বল খেলে 40 রান করেছেন ক্যাপ্টেন অধিনায়ক, এটাকে অনেকে বলতে পারো ভালো খেলেছেন উনি, কিন্তু এটা তো এখন ওয়ানডের খেলা হয়ে গেছে। 32 বল খেলে এখন আর কেউ 40 করেন না, 32 বল খেলে এখন অনেকে সেঞ্চুরি করার চিন্তা করেন। টি-20-র স্ট্রাকচারটা এরকম, আমাদের কিন্তু আমরা একই জায়গায় পড়ে আছি, একই চক্করে আমাদের ঘোরাফেরা। ফলে যেটা হয়েছে, আবারও বলছি, সেই বাঘ এখন মিহু করছে এবং একজন অধিনায়ক তিনি জানেন না যে টসে জিতে ব্যাটিং নিতে হবে না ফিল্ডিং নিতে হবে। আমি জানি না তিনি একাই সিদ্ধান্ত নিয়েছেন নাকি টিম ম্যানেজমেন্টের সঙ্গে, মানে যারা কোচিং স্টাফ আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া হয়েছিল কিনা। খুব ভালো সিদ্ধান্ত হয়নি। আফগানিস্তান কিন্তু ক্রিকেটে এখন একটি বড় টিমে পরিণত হয়েছে, তারা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এবং বাংলাদেশের এই যে গ্রুপটি, এই গ্রুপের খেলা তারা জমিয়ে ফেলেছে। মানে এখন অবস্থা এমন হয়েছে যে অস্ট্রেলিয়াও কিন্তু এই রাউন্ডে বাদ পড়ে যেতে পারে এবং 21 রানে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। দুর্দান্ত খেলেছে এক কথায়। অন্যদিকে আমরা জানি যে নেপাল এবং নেদারল্যান্ডসের মতো দলও কিন্তু খুব প্রমিজিং ক্রিকেট খেলছে এখন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছে, একাধিক ম্যাচে হারিয়েছে। সুতরাং ছোট ছোট যে দলগুলো আছে সেই দলগুলোর যে পারফরমেন্স, সেগুলো থেকেও বাংলাদেশ শিখতে পারে কি করে লড়াই করতে হয়। নেপাল তো অন্তত 2টি ম্যাচে যে ফাইট দিয়েছে, যে ফাইট করেছে, সেগুলো একবারে নেপালকে মানুষের কিন্তু অন্তরে জায়গা দিয়েছে, ক্রিকেট প্রেমীদের অন্তরে জায়গা দিয়েছে। তো বাংলাদেশের ক্রিকেটাররা এবং যারা প্রশাসনে আছেন তারা ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখেন কিনা আমরা জানি না, ব্যবসার একটা হাতিয়ার হিসেবে দেখেন বলে মনে হতে পারে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলেছিলেন যে আমাদের বিশাল এক ডিপিএস আছে, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি একটা ডিপিএস আছে বলছিলেন। ডিপিএস আসলে দরকার নেই আমাদের ডিপিএস করা ক্রিকেট বোর্ডের কাজ নয়। ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে ক্রিকেটের উন্নয়ন করা, আমরা সেই উন্নয়নটা দেখছি না। আর খেলোয়াড়দের কথা কি বলবো, তারা একটু স্টারডম তৈরি হলেই তারা দেখি বিজ্ঞাপন, এটা সেটা নানান ধরনের অর্থ উপার্জনের ধান্দায় তারা লিপ্ত হয়। আপনারা ন্যাশনাল টিমের প্লেয়ার, আপনাদের দায় আছে ক্রিকেট ভক্তদের প্রতি। বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা কিন্তু ক্রিকেটকে ব্যবসা হিসেবে দেখেন না, তারা অন্তরের জায়গা থেকে তারা দেখেন, ভালোবাসার জায়গা থেকে দেখেন। 6 ম্যাচ খেলে 3 ম্যাচ জিতে আত্মতুষ্টি, খুব খুশি, খুব পারফরমেন্স, এই মেন্টালিটি থেকে বের হতে হবে। বড় দলের সঙ্গে বাংলাদেশ বিধ্বস্ত হয়, ছোট দলের সঙ্গে বাংলাদেশ লড়াই করে, নয়তো হারে, কয়েকটি জিতে কয়েকটি হারে, এইরকম একটি অবস্থায় বাংলাদেশের ক্রিকেট পৌঁছেছে। বাংলাদেশের ক্রিকেটকে আমূল একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, এই ক্রিকেট বোর্ড দিয়ে সেটা হবে না।